আওয়ার ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা ইউনিট 1 এর চ্যাপ্টার 8 এর টাইপ 10 নিয়ে আলোচনা করব। অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। আলোচনার শুরুতে আমরা এই টাইপ সংক্রান্ত সূত্রগুলো এক নজরে দেখে নিই। এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বেসিকের ভিডিওতে। 1. কোন চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দুর স্থিরাঙ্ক যথাক্রমে x1 y1 x2 y2 x3 y3 এবং x4 y4 হলে ওই চতুর্ভুজটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু x1 y1 x2 y2 x3 y3 x4 y4 আবার x1 y1। অর্থাৎ এই বিন্দু চারটা বসে যাবে, তারপরে প্রথমে যেটা বসছিল ওইটা আবার শেষে বসবে আর সবার আগে হাফ হবে। এখন এটার মান আমরা কিভাবে বের করব? আমরা এই কোণাকোণি গুণ করব, এই কোণাকোণি গুণ করে যোগ করব। অর্থাৎ উপর থেকে নিচে এই কোণাকোণি গুণ করব, করে সবগুলাকে যোগ করব। অর্থাৎ x1 y2 x2 y3 x3 y4 x4 y1 এগুলা যোগ করব। আর নিচ থেকে উপরের দিকে অর্থাৎ এই কোণাকোণি যেগুলা, এই কোণাকোণি নিচ থেকে উপরে এই কোণাকোণিগুলা গুণ করে বিয়োগ করব। অর্থাৎ y1 x2 y2 x3 তারপরে y3 x4 তারপরে y4 x1 আর এর সাথে হাফ থাকবে। এভাবে আমরা একটা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। দ্বিতীয় সূত্রে কি বলছে? কোন বর্গের একটি শীর্ষবিন্দু মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু হলে এবং নিকটবর্তী অপর একটি শীর্ষবিন্দু a, b হলে ওই বর্গের ক্ষেত্রফল হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ একটি বর্গের টোটাল কি হয়? চারটা শীর্ষ থাকে। এখন এই চারটা শীর্ষের একটা যদি মূল বিন্দু হয় অর্থাৎ 0 0 আর মূল বিন্দুর কাছে অর্থাৎ নিকটবর্তী অপর একটি শীর্ষ যদি a, b হয় তাহলে বর্গের ক্ষেত্রফল হবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার। এরপর 3 নম্বর সূত্রে কি বলছে? চারটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত হলে ওই চারটা বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল শূন্য হবে। অর্থাৎ ধরুন এখানে এই চারটা বিন্দু আছে, একটা দুইটা তিনটা চারটা। এই চারটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1 x2 y1 y2। আবার এই চারটা বিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া আছে? x1 y1 x2 y2 x3 y3 x4 y4। এখন এই চারটা বিন্দু দ্বারা যদি আমি একটা চতুর্ভুজ গঠন করি, আসলে চতুর্ভুজ হয় না, একটা সরলরেখায় হয়। তো এই চারটা বিন্দু দ্বারা যদি আমি এই চতুর্ভুজের ক্ষেত্রফলে বসাই দিই তাহলে যে ক্ষেত্রফলটা বের হবে তাহলে সেই ক্ষেত্রফলের মানটা কত হবে? শূন্য হবে। অর্থাৎ চারটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত হলে ওই চারটা বিন্দু দ্বারা উৎপন্ন যে চতুর্ভুজ তার ক্ষেত্রফল কত হবে? শূন্য হবে। 4 নম্বর সূত্রে কি বলছে? কোন চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার সময় বিন্দুগুলো ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হবে। উভয় ক্ষেত্রে মান একই আসবে, তবে চিহ্ন বিপরীত আসতে পারে। এক্ষেত্রে চিহ্ন নেগেটিভ আসলে নেগেটিভ মানটাকে বাদ দিয়ে পজিটিভ মানটাকে নিতে হবে। অর্থাৎ নেগেটিভ মানটাকে মডুলাস করে পজিটিভ মানটা নিতে হবে, কেননা ক্ষেত্রফল সবসময় পজিটিভ হয়। আর চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার সময় বিন্দুগুলা ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ একই ক্রমে না নিলে ভুল উত্তর আসতে পারে। তাহলে এখানে প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টা কি? যে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার সময় অবশ্যই বিন্দুগুলা ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে যেদিকে নেই না কেন একটা নির্দিষ্ট ক্রমে নিতে হবে। আর যদি আমি নির্দিষ্ট ক্রমে না নিই তাহলে অ্যান্সারটা ভুল আসতে পারে। এখন এই বিষয়টা বোঝানোর সুবিধার্থে আমি একটা চতুর্ভুজ আঁকি, তাহলে বোঝাতে আরো সুবিধা হবে। ধরুন এটা হচ্ছে একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের চারটা বিন্দু হচ্ছে a b c d। এই চারটা শীর্ষবিন্দু দেওয়া আছে, যাদের স্থানাঙ্ক হচ্ছে কি x1 y1 x2 y2 x3 y3 এবং x4 y4। এখন এই বিন্দুগুলা যখন আপনি সূত্রে বসাবেন তখন হয়তো এই বিন্দুগুলাকে কিভাবে নিতে হবে? ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হবে। তো ঘড়ির কাঁটার দিকে মানে কি? ঘড়ির কাঁটার দিকে মানে ধরুন আপনি প্রথমে a নিলেন, তারপরে d, তারপরে c, তারপরে b। আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে কি? প্রথমে আপনি a নিলেন, তারপরে b, তারপরে c, তারপরে d। এখন যেভাবেই নেন না কেন উভয়ভাবে অ্যান্সার সেম আসবে, তবে চিহ্ন আলাদা আসতে পারে। ধরুন এটা আসলে +20, এটা আসলে -20, তো আপনাকে মাইনাসটাকে মডুলাস দিয়ে +20 নিতে হবে। কিন্তু যদি আপনি এই ক্রমটা ঠিক না রাখেন, অর্থাৎ ক্রমটা ঠিক না রেখে যদি আপনার ইচ্ছা মতো নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার 20 নাও আসতে পারে। তো ইচ্ছা মতো মানে কি? ধরুন আপনি প্রথমে এ নিলেন, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন আপনি প্রথমে এ নিলেন, তারপরে এরপরে আপনি কি নিলেন? এরপরে আপনি সি নিলেন। আমি এখানে লিখি এ, তারপরে সি। তারপরে ধরুন আপনি ডি নিলেন, তারপরে নিলাম ডি, তারপরে আপনি নিলেন বি। এখন এই যে এ সি ডি বি এটা মিলে কি একটা চতুর্ভুজ তৈরি হয়েছে? একটা চতুর্ভুজ কিন্তু তৈরি হয় নাই। সো এইটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্ষেত্রফলটা ভুল আসবে। এই বিষয়টা নিয়ে বেসিকের ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আশা করি বেসিকের ভিডিওটি অবশ্যই দেখছেন। তাহলে এখানে শুধু একটা কথাই মনে রাখবেন যে চতুর্ভুজের সময় অবশ্যই বিন্দুগুলা হয়তো ঘড়ির কাঁটার দিক থেকে নিতে হবে, নয়তো ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে নিতে হবে। যে কোনো ভাবে নেওয়া যাবে না। চলুন কিছু ম্যাথ করি, তাহলে এই সূত্রগুলো আরো বেশি ক্লিয়ার হবে। Problem 1. If the coordinates of a quadrilateral are 2, 5, -3, 0, 4, -1 and 6, 0, what is the area of the quadrilateral?
অর্থাৎ একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন এই চতুর্ভুজের ক্ষেত্রফল কি হবে সেটা আমাদের বের করতে হবে। এখন চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার সময় এক্ষেত্রে আমাদের সূত্রটি কি ছিল? এক্ষেত্রে আমাদের সূত্রটি ছিল হাফ ইন্টু x1 y1, এটা প্রথম শীর্ষবিন্দু, x2 y2 এটা দ্বিতীয় শীর্ষবিন্দু, x3 y3 এটা তৃতীয় শীর্ষবিন্দু, x4 y4 এটা চতুর্থ শীর্ষবিন্দু, আর x1 y1 অর্থাৎ প্রথম শীর্ষবিন্দুটি আবার বসবে। এখন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনটাকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধরবো, এটা অবশ্যই কিন্তু আমাদের একটা নির্দিষ্ট ক্রমে বসাতে হবে, তা নাহলে কিন্তু আমাদের রেজাল্ট সঠিক আসবে না। তো এই নির্দিষ্ট ক্রমে বসানোর জন্য সব থেকে নিরাপদ উপায় হচ্ছে আমি ডান পাশে চিত্র এঁকে বিন্দুগুলোর আনুমানিক পজিশন বের করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 2,5 বিন্দুটা আনুমানিক কোথায় হতে পারে? ধরুন এখানে 2 এখানে 5, মানে আনুমানিক এরকম একটা জায়গায় হতে পারে 2,5 বিন্দুটা। এরপরে -3,0, -3,0 মানে কি? x অ্যাক্সিসের দিকে -3, তার মানে আনুমানিক এরকম জায়গায় হতে পারে -3,0 বিন্দুটা। এটা নেগেটিভ x অ্যাক্সিস, এটা নেগেটিভ y অ্যাক্সিস। এরপরে 4,-1, x এর ভ্যালু কি হবে 4, y এর ভ্যালু -1, তার মানে এই বিন্দুটা আনুমানিক এরকম জায়গায় হতে পারে 4,-1। এরপরে 6,0, 6,0 বিন্দুটা কোথায় হতে পারে? আনুমানিক এরকম জায়গা হতে পারে 6,0। এখন এই বিন্দুগুলো আমি যদি যোগ করে দিই তাহলে আমি একটা চতুর্ভুজ পাই। এই যে এইভাবে আমি যোগ করে দিলাম, দিলে আমি একটা চতুর্ভুজ পাই। এখন আমাকে কিভাবে নিতে হবে? হয়তো ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন আমি ঘড়ির কাঁটার দিকে নিলাম, তাহলে এই যে প্রথম বিন্দুটা 2,5 এটাই কি? এটাই হচ্ছে আমাদের x1 y1, তাহলে 2 5। এরপরে x2 y2 কত? 6 0। এরপরে x3 y3 কত? 4 -1। এরপরে x4 y4 কত? -3 0। আর প্রথমটা আবার বসবে অর্থাৎ 2 5। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এটার মান বের করতে হবে। তো মান কিভাবে বের করতে হয়? উপর থেকে নিচ অর্থাৎ এই কোণাকোণে গুণ করে যোগ করতে হয়। অর্থাৎ এই কোণাকোণে আমাদের গুণ করে কি করতে হবে? যোগ করতে হবে। তো 2 * 0 মানে কত? 0। তারপরে 6 * -1 মানে কত? -6। তারপরে 4 * 0, 4 * 0 মানে কত? 0। এরপর হচ্ছে -3 * 5 মানে কত? -15। এরপরে কি করতে হবে আমাদের? নিচ থেকে উপরে কোণাকুনি গুণ করে বিয়োগ করতে হবে। নিচ থেকে উপরে কোণাকুনি গুণ করে বিয়োগ করতে হবে। এখন 5 * 36, তাহলে -30 বিয়োগ আকারে হবে। আবার 0 * 4 মানে কত? 0, তাহলে -0। -1 - 3 মানে কত? +3, তাহলে বিয়োগ আকারে হলে এটা কত হবে? -3। আবার 0 * 2 মানে কত? 0। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত আসে? হাফ ইন্টু এখানে -6 আর মাইনাস কত? 15, তাহলে -21। আর -30 আর -3 -33, তাহলে -21 -33। তাহলে এখানে হাফ ইন্টু টোটাল কত আসে? 3 আর 1 4 54, তাহলে -54, তাহলে 2 দিয়ে ভাগ করলে -27 আসে। এখন ক্ষেত্রফল যদি কখনো এর নেগেটিভ আসে তাহলে আমরা ক্ষেত্রফলের মানটা কিভাবে নেব মনে আছে? মডুলাস দিয়ে, অর্থাৎ মডুলাস -27 ইকুয়াল টু কত? +27। অর্থাৎ এই যে চতুর্ভুজটা এটার ক্ষেত্রফল কত হবে? +27 হবে। অর্থাৎ আমাদের অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। এখন আমি ঘড়ির কাঁটার দিকে নিছি বলে আমার অ্যান্সার কত আসছে? -27। এখন আমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে নিতাম তখন হয়তো অ্যান্সার ডিরেক্ট +27 আসতো। দুই ক্ষেত্রে কিন্তু মানটা একই আসতো। কিন্তু আপনি যদি এই ক্রমটা ঠিক না রেখে যদি ইচ্ছামতো নিতেন, ধরুন এইটা তারপর এইটা তারপর এইটা তারপর এটা এরকম, তখন হয়তো অ্যান্সার 27 না এসে অন্য কোনো ভ্যালু আসতো, যেটা ভুল। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। আমরা তাহলে পরের ম্যাথে যাই। Problem 2. Points A and B have coordinates as shown in the figure. Find the combined area of the two shaded rectangles. অর্থাৎ এখানে পয়েন্ট A এবং B এর কোঅর্ডিনেট এখানে দেওয়া আছে। A এর কোঅর্ডিনেট কত? 8, 9 আর B এর কোঅর্ডিনেট কত? 3, 5। এখন এই দুইটা যে গাঢ় করা অংশ, এদের ক্ষেত্রফল কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখন আমি ক্যালকুলেশনের সুবিধার্থে বিন্দুগুলোর নাম দিয়ে দিই। এটা হচ্ছে মূল বিন্দু O, এটা x অক্ষ, এটা হচ্ছে কি আমাদের y অক্ষ। এখন এই যে বিন্দুটা B আর এই বিন্দুটা A, সবাই একটু খেয়াল করেন। এই B বিন্দুটার x এর যে অংশটা অর্থাৎ এই যে x এর অংশটা এটা কত? এটা কিন্তু 3। আর y এর যে অংশটা অর্থাৎ এই যে অংশটা এটা কত? এটা হচ্ছে 5। যদিও দুইটা সমান মনে হচ্ছে কিন্তু আসলে এখানে যেটা দেওয়া আছে এটাই আমাদের নিতে হবে। এখন A বিন্দুর যে x এর যে অংশটা, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। A বিন্দুর x এর যে অংশটা, এই অংশটার ভ্যালু কত? এখানে দেখুন তো 8। অর্থাৎ এই O থেকে শুরু করে এই পর্যন্ত এই টোটাল ভ্যালুটা কত? এই টোটাল ভ্যালুটা হচ্ছে 8। এখন টোটাল ভ্যালুটা যদি 8 হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটা কত হবে?
এখান থেকে এই পর্যন্ত যেহেতু 3, তাহলে এখান থেকে এই পর্যন্ত হবে হচ্ছে 5। আবার এ বিন্দুর y এর মানের দিকে খেয়াল করুন। এ বিন্দুর y এর মান কত? y এর মান হচ্ছে 9, অর্থাৎ এই বিন্দুর মানটা কত? 9, অর্থাৎ ও বিন্দু থেকে এই পর্যন্ত এই টোটাল মানটা কত? 9। এখন এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ ও বিন্দু থেকে বি বিন্দুর এই y অ্যাক্সিস পর্যন্ত হচ্ছে 5, তাহলে উপরেরটুকু কত হবে? 4 হবে। তাহলে 5 + 4 মানে কত? 9। আর এদিকে 3 + 5 মানে কত? 8, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্কটা কত তাহলে? 8,9। এখন আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। এখন এই দুইটা শেডেড রিজনের ক্ষেত্রফল, এখন হিসাবের সুবিধার্থে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার ফার্স্ট শেডেড রিজন আর এটা হচ্ছে আমার সেকেন্ড শেডেড রিজন। তাহলে দুইটা শেডেড রিজনের ক্ষেত্রফল কি হবে? শেডেড এরিয়া, অর্থাৎ শেডেড রিজনের এরিয়া, আমি এটা সংক্ষেপে লিখলাম। তাহলে এটা ইকুয়াল টু কি হবে? ফার্স্ট প্লাস সেকেন্ড, এই দুইটা। এখন ফার্স্টটার এরিয়া কি হবে দেখুন তো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 3, প্রস্থ কত? 5, প্লাস সেকেন্ডের ক্ষেত্রে কি হবে? এই যে দৈর্ঘ্যটা, সেকেন্ডটার দৈর্ঘ্যটা হচ্ছে কত? এখান থেকে এই পর্যন্ত। এখন এখান থেকে এই পর্যন্ত এই মানটা কিসের সমান? 5 এর সমান না? 5 এর সমান। আবার প্রস্থ কি? এখান থেকে এই পর্যন্ত। আর এখান থেকে এই পর্যন্ত এই মানটা কত? আবার কি 4 এর সমান না? 4 এর সমান। অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 5, প্রস্থ হচ্ছে 4। তাহলে এখানে কত হলো? 3 5 15, 4 5 20, তাহলে 35। অর্থাৎ এখানে যে দুইটা শেডেড রিজন অর্থাৎ দুইটা কালো যে অংশ অর্থাৎ গাঢ় করে যে অংশ আছে, এই দুইটা টোটাল ক্ষেত্রফল কত? 35। সুতরাং আমাদের অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। Problem 3. In the xy plane, one of the vertex of a square S is the point 2, 2. The diagonals of S intersect at the point 6, 6. অর্থাৎ এখানে যে xy কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে, এই xy কোঅর্ডিনেট সিস্টেমে একটি স্কয়ার দেওয়া আছে যেটাকে s দিয়ে প্রকাশ করা হয়েছে। এখন এই স্কয়ারটার একটা শীর্ষবিন্দু কত? 2, 2। অর্থাৎ এই যে স্কয়ার বা বর্গ, এটার একটা শীর্ষবিন্দু কত? 2, 2। আর কি দেওয়া আছে? দ্য ডায়াগোনাল, অর্থাৎ এই স্কয়ারের যে দুইটা ডায়াগোনালস আছে, এই ডায়াগোনাল দুইটা যে বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ এই দুইটা ডায়াগোনালের যে ইন্টারসেকশন পয়েন্ট, এই ইন্টারসেকশন পয়েন্টের স্থানাঙ্ক কত? 6, 6। এখন এই যে স্কয়ারটি আছে, এই স্কয়ারটির ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, কেননা কোয়ান্টিটি এর ভ্যালু কি বলছে? দ্য এরিয়া অফ এস, অর্থাৎ এই যে স্কয়ার আছে এস, এই স্কয়ারটির ক্ষেত্রফল কত। আর কোয়ান্টিটি বি তে কত দেওয়া আছে? 64 দেওয়া আছে, একটি ফিক্সড ভ্যালু, যেটা নিয়ে আমাদের কোনো কাজ করতে হবে না। এখন আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এ স্কয়ারের নাম দিলাম হচ্ছে এ বি সি ডি। এখন এই স্কয়ারের ক্ষেত্রফলটা এখান থেকে একাধিক নিয়মে বের করা যায়। প্রথম নিয়মটা কি? এসি আর ডিবি এই দুইটা কর্ণের ছেদবিন্দু হচ্ছে 6, 6। এখন এ স্কয়ারের কর্ণ দুইটার ছেদবিন্দু যে বিন্দুতে মিলিত হয়, ওই বিন্দুতে ওই কর্ণ দুইটা সমান দুই ভাগে ভাগ হয়, অর্থাৎ এও আর ও সি দুইটা সমান হবে আর ওবি আর ওডি এই দুইটা সমান হবে। সুতরাং আমরা যদি এ ও এটার ভ্যালু বের করি, অর্থাৎ আমাদের যে দুইটা বিন্দু দেওয়া আছে 2, 6 এবং 6, 6, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি বের করি, তাহলে এ ও রেখার মান বের হবে। এখন এই এ ও রেখার মানকে ডাবল করলে আমরা এসি রেখার মান পাবো। এখন এসি মানে কি? এসি মানে হচ্ছে বর্গটার কর্ণ। এখন কোনো একটি বর্গের কর্ণের সূত্র তো আমরা জানি, তাই না? তো বর্গের কর্ণ সূত্র দিয়ে আমরা এই বর্গের যে কোনো একটি বাহুর মান বের করে ফেলতে পারবো, অর্থাৎ এবি হোক বা বিসি হোক। এখন যে কোনো একটি বাহুর মান বের করতে পারলে আমরা বর্গের ক্ষেত্রফল কি লিখবো? ওই বাহুর স্কয়ার। এখন এভাবে না করে আরেকটা ভাবে করা যায়, যেভাবে আমি এখন করে দেব সেটি কি? এখানে দেখুন এ ও সি এই যে তিনটা বিন্দু দেওয়া আছে, এই তিনটা বিন্দুর মধ্যে এসি এর মধ্যবিন্দু কিন্তু ও। কেন? কারণ ও বিন্দুতে এসি যে ডায়াগোনালটি আছে, এই ডায়াগোনালটি সমান দুই ভাগে ভাগ হয়, অর্থাৎ এসি এর মধ্যবিন্দু ও। এখন দুইটা বিন্দুর মধ্যবিন্দু কিভাবে বের করতে হয়? ওই দুইটা বিন্দুকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। এখন আমরা ধরে নিলাম যে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ, বি। তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে বের করব? এ আর সি এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, করে ইকুয়াল টু কত? 6, 6 লিখে দেব। দিলে আমরা এখান থেকে এর মানটা পেয়ে যাব। তো প্রথমে আমরা এ এর মানটা বের করি। এর মান বের করার সময় কি করব? এ এবং সি বিন্দুর x এর যে মান দুইটা, এই মান দুইটাকে যোগ করব। তার মানে হচ্ছে a + 2, এটাকে 2 দিয়ে ভাগ করব। এটা ইকুয়াল টু কি হবে? ও বিন্দুর যে x এর মান অর্থাৎ 6। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসে? a + 2 এটা ইকুয়াল টু কত? 12। তাহলে এখান থেকে a ইকুয়াল টু কত আসে? 12 থেকে 2 বিয়োগ করলে 10। এখন আমরা বি বিন্দুর মান বের করব। তো বি বিন্দুর মান বের করার জন্য আমরা কি করব? এ এবং সি বিন্দুর y এর মান দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। এটা ইকুয়াল টু 6 লিখে দেব। তাহলে এ আর সি বিন্দুর y এর মান কত? এখানে b আর এখানে 2। তাহলে আমরা কি লিখতে পারি? b + 2 ডিভাইডেড বাই 2। এটা ইকুয়াল টু কি হবে? ও বিন্দুর y এর মান হবে অর্থাৎ 6। তাহলে এখান থেকে আমরা কত পাই? b + 2 ইকুয়াল টু কত? 12। তাহলে এখান থেকে আমরা b এর মান কত পাই? 12 থেকে 2 বিয়োগ করলে 10। অর্থাৎ আমরা যে এ বি এই দুইটা বিন্দুর মানে কত পেলাম?
10, অর্থাৎ এও 10 বিও 10, অর্থাৎ আমরা সি বিন্দুর স্থানাঙ্কটা কত পেয়ে গেলাম 10,10। এখন এই এ আর সি বিন্দুর স্থানাঙ্ক সাহায্যে আমরা খুব সহজে এবি রেখার দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারি। কিভাবে দেখুন, এই যে এ বিন্দু, এই এ বিন্দুর এক্স এর মান কত 2, আর এই যে সি বিন্দু, সি বিন্দুর এক্স এর মান কত, মানে এক্স এক্সিস এর মান কত 10। তাহলে এখানে যদি আমি এ থেকে লম্ব আঁকি তাহলে 2 এখানে হবে, আর যদি আমি সি থেকে লম্ব আঁকি তাহলে এখানে হবে। অর্থাৎ 2 থেকে 10 পর্যন্ত এই যে মানটা, এটাই হচ্ছে আমাদের এবি রেখার দৈর্ঘ্য, অর্থাৎ এই 2 থেকে 10 পর্যন্ত। এখন এই 2 থেকে 10 পর্যন্ত এই এবি রেখার দৈর্ঘ্যটা কত 10 - 2, এটা ইকুয়াল টু কত 8। অর্থাৎ সি বিন্দুর এক্স অক্ষের মান 10 থেকে এ বিন্দুর এক্স অক্ষের মান 2 বাদ দিয়ে দিলাম বা বিয়োগ করলাম, করলে আমরা কত পেলাম 8। এই 8ই হচ্ছে আমাদের এই এবি রেখাটার দৈর্ঘ্য। এখন এবি বাহুর মান যদি 8 হয় তাহলে এই স্কয়ারের ক্ষেত্রফল কি হবে, এই স্কয়ারটির ক্ষেত্রফল হবে হচ্ছে এবি এর হোল স্কয়ার। তাহলে এটা ইকুয়াল টু কি হবে 8 এর হোল স্কয়ার, তার মানে কত 8 * 8 মানে 64। অর্থাৎ আমাদের এই এস নামে যে স্কয়ার অর্থাৎ এবিসিডি, এটার ক্ষেত্রফল হচ্ছে 64, আর কোয়ান্টিটি বি তে কত দেওয়া ছিল 64, অর্থাৎ দুইটা কোয়ান্টিটি সমান। যেহেতু দুইটা কোয়ান্টিটি সমান সুতরাং আমাদের অ্যানসার হবে কি অপশন সি, অর্থাৎ কোয়ান্টিটি এ আর কোয়ান্টিটি বি হচ্ছে ইকুয়াল। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। আমরা তাহলে পরের ম্যাথে যাই। প্রবলেম 4, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম ইন দ্য ফিগার বিলো। অর্থাৎ এই চিত্রে যে ট্রাপিজিয়ামটি আছে এই ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কি হবে সেটা আমাদের বের করতে হবে। এখন দেখুন, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ এক্স অক্ষ। এখন ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এই বিন্দু থেকে লম্ব আঁকলাম, অর্থাৎ এই ট্রাপিজিয়ামের যে উচ্চতা সেটা হচ্ছে এটা। এখন আমরা এই ট্রাপিজিয়ামটাকে নামকরণ করলাম এ, বি, এটা সি, এটা ডি, আর এটা ই। এখন আমাদের এ, বি, এরপরে হচ্ছে বিসি, ইডি আর ডিএ, এই যে ট্রাপিজিয়ামটা হয় অর্থাৎ এ বি ইডি, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করতে হবে। এখন এ বি ইডি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কি হবে, এ বি ইডি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এইচ ইন্টু এ প্লাস বি, অর্থাৎ যে সূত্রটি আমরা জানি সেটি এখানে লিখলাম। এখানে এইচ কি, এইচ হচ্ছে এই ট্রাপিজিয়ামটির উচ্চতা। এখন এইখানে ট্রাপিজিয়ামটির উচ্চতা কোনটা সিডি, অর্থাৎ আমাদের ট্রাপিজিয়ামটির উচ্চতা কত এইচ, যেটা হচ্ছে এখানে সিডি বা ডিসি এর সমান। এরপরে এ আর বি কি, এ আর বি ছিল হচ্ছে আমাদের কোনো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটা বাহু। তো এখানে দেখা যাচ্ছে যে এডি আর বি এই দুইটা বাহু সমান্তরাল, অর্থাৎ এডির যে মান সেটা হচ্ছে আমাদের কি এ, আর বি এর মান এটা কি, এটা হচ্ছে আমাদের বি। এখন দেখুন ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,3, অর্থাৎ ডি বিন্দুর এক্স এর মান হচ্ছে 4 আর ওয়াই এর মান কত 3। এখন ডি বিন্দুর এক্স এর মান 4 মানে কি, এডি এই যে রেখা এটার দৈর্ঘ্য কত 4, অথবা বিসি যে রেখা বিসি এটার দৈর্ঘ্য কত বলতে পারি আমরা 4 বিসি। কেন, কারণ বিসি আর এডি হচ্ছে সমান, কারণ এটি একটি আয়তক্ষেত্রের বিপরীত বাহু, অর্থাৎ এডি সি বি এটা একটি আয়তক্ষেত্র এবং এই আয়তক্ষেত্রের বিপরীত বাহু এডি আর বিসি সমান। অর্থাৎ এডি এটার ভ্যালু যদি 4 হয় তাহলে বিসি এটার ভ্যালু কত হবে 4 হবে। আবার ডিসি আর এবি এই দুইটা বাহুও কি সমান। এখন দেখুন এই ডিসিটা কিসের মান, এবি এর সমান, তার মানে কি, তার মানে হচ্ছে এই ডি বিন্দুর ওয়াই এর মানের সমান। এখন ডি বিন্দুর ওয়াই এর মান কত, ডি বিন্দুর ওয়াই এর মান হচ্ছে 3, সুতরাং ডিসি এর মানও কত হবে 3, আবার এবি এর মান কত হবে 3। এবার একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করুন, ডিসিই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজে সি কোণটা তো 90 ডিগ্রি আর ই কোণটার মান দেওয়া আছে 45 ডিগ্রি, সুতরাং আমাদের উপরে যে ডি কোণটা অর্থাৎ সি ডিই এই কোণটাও কত হবে, এই কোণটাও অবশ্যই 45 ডিগ্রি হবে। এর মানে কি হলো, এর মানে হচ্ছে সিডিই এই ত্রিভুজটা 45 45 90 ত্রিভুজ। সিডিই আমি এখানে লিখতেছি সিইডি বা সিডিই, এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ, এটা হচ্ছে একটা 45 45 90 ত্রিভুজ। এখন 45 45 90 ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি যে 45 ডিগ্রি যে কোণটা এটার বিপরীত বাহু যদি x হয় এটাও x হবে, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কি হবে x * √2 হবে। এখন দেখুন এই যে 45 ডিগ্রি কোণ এইটার বিপরীত বাহু কত, এখানে এখানে দেওয়া আছে h = 3, অর্থাৎ এই 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে 3, তাহলে অবশ্যই এই 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু অর্থাৎ সিই এটার ভ্যালু কত হবে 3, তাহলে এই x মানে 3 এই x মানেও 3। এখান থেকে আমরা চাইলে কিন্তু d এর ভ্যালুটাও বের করতে পারি 3 * √2, কিন্তু d এর ভ্যালুটা আপাতত আমাদের কি লাগবে না। এখন আমরা খুব সহজে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো, হাফ ইনটু এইচ, এইচ মানে কত
এইচ মানে হচ্ছে আমাদের 3 ইন্টু এ প্লাস বি। এ মানে কত? এ মানে হচ্ছে আমাদের প্রথম সমান্তরাল বাহু অর্থাৎ এডি, যেটার ভ্যালু কত 4, প্লাস বি মানে কি? বি মানে হচ্ছে বিই, অর্থাৎ বি যে রেখা এটার দৈর্ঘ্য। তো বি রেখার মান আমরা কিভাবে পাবো? এখানে 4 আর এখানে 3, এই দুইটাকে যদি যোগ করি অর্থাৎ বিসি প্লাস সি, এটা ইকুয়াল টু কি বি। তো বিসির মান কত 4 আর সি এর মান 3, তাহলে দুইটাকে যদি যোগ করি তাহলে 4 প্লাস 3, এটাই কি? এটাই হচ্ছে আমাদের বি এর মান। তাহলে এখন ক্যালকুলেশন করলে কি পাই? হাফ ইন্টু 3 ইন্টু 4 আর 4 8, 8 আর 3 11, তাহলে 3 11 33/2, তার মানে কত 16.5। অর্থাৎ এখানে আমাদের এ বি ই ডি যে ট্রাপিজিয়ামটি দেওয়া আছে, এটার ক্ষেত্রফল কত 16.5, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। আমরা তাহলে পরের ম্যাথে যাই। প্রবলেম 5, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারাল ইন দ্য কোঅর্ডিনেট সিস্টেম টু দ্য রাইট। অর্থাৎ এইখানে যে চিত্রটি আছে, এই চিত্রে যে গাঢ় করে যে অংশটা এখানে দেওয়া আছে, এই অংশটার ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে হবে। গাঢ় করে এখানে যে অংশটি দেওয়া আছে এটা কিন্তু আসলে একটা চতুর্ভুজ। বোঝার সুবিধার্থে আমরা একটু নামকরণ করি, এ বি সি ডি। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করা। এখানে আমরা যদি এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেটের দিকে একটু তাকাই, তাহলে দেখা যাবে কি যে প্রত্যেকটা ঘরের মান 1 করে, কারণ এখানে নিচে দেখুন 1 দেওয়া আছে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 1, এখান থেকে এই পর্যন্ত 1, অর্থাৎ এটাও 1, এটাও 1, এটাও কি 1। আবার যদি আমরা y অক্ষের দিকে যাই, তবুও কি প্রত্যেকটা ঘরের মান 1 করে, অর্থাৎ এটাও 1, এটাও 1। অর্থাৎ এখানে যে কোঅর্ডিনেট সিস্টেমটা দেওয়া আছে x y, এই কোঅর্ডিনেট সিস্টেমে প্রত্যেকটা ছোট ছোট ঘরের মান কত 1 করে। এটা আমরা x অ্যাক্সিসের দিকে গেলেও 1 করে, y অ্যাক্সিসের দিকে গেলেও 1 করে। এখন আমরা এই এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি একটু দেখুন। আমরা এই এবিসিডি চতুর্ভুজকে এসি বরাবর দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। অর্থাৎ এসি এই দুইটা বিন্দুকে যদি যোগ করে দিই, তাহলে উপরের দিকে এডিসি একটা ত্রিভুজ হয় আর নিচের দিকে এবিসি একটা ত্রিভুজ হয়। এই দুইটা ত্রিভুজকে যদি আমরা যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলটা পাই। তাহলে আমরা কি করব? এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, করে যোগ করে দেব, দিলে আমরা এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলটা পাবো। তাহলে আমাদের এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল কি হবে? এ বি সি ডি। এই চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? ত্রিভুজ এসিডি, অর্থাৎ উপরে যে ত্রিভুজটা, প্লাস ত্রিভুজ এ বি সি, অর্থাৎ নিচে যে ত্রিভুজটা। এখন এসিডি ত্রিভুজের ভূমি কত? এসিডি ত্রিভুজের ভূমি হচ্ছে এসি। তো এসি মানে কত? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। অর্থাৎ এখান থেকে আমরা দেখতেছি কি? এখান থেকে আমরা দেখতেছি হচ্ছে এসি এর ভ্যালু কত? এসি এর ভ্যালু হচ্ছে 4। অর্থাৎ আমাদের এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় হাফ ইন্টু ভূমি কত এসি লাগবে, এসির ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি। এবার উচ্চতা, উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে এটা। আমি এই বিন্দুটাকে ও নাম দিলাম ডিও। তাহলে ডিও এর ভ্যালু কত? এখানে দেখুন ডি থেকে ও পর্যন্ত কিন্তু টোটাল 2 ঘর আছে, তার মানে ডিও এর ভ্যালু কত 2। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে কি ডিও, অর্থাৎ উচ্চতা। অর্থাৎ আমাদের এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি হাফ ইন্টু এসি মানে কত 4 ইন্টু উচ্চতা ডিও মানে কত 2। এখন হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় ভূমি কিন্তু আমাদের এসি দেওয়া আছে, সো ভূমির ভ্যালু কিন্তু এখানে অলরেডি আমাদের জানা আছে, তো ভূমি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখন আমাদের উচ্চতা লাগবে কোনটা? বিও। এখন দেখুন বিও এর ভ্যালুও কত 2, কেননা এখানে ও থেকে বি পর্যন্ত 2 ঘর আছে। অর্থাৎ আমরা এখান থেকে পেলাম কি বিও এর ভ্যালু হচ্ছে 2। অর্থাৎ আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি এসি ইন্টু উচ্চতা হচ্ছে কি? উচ্চতা হচ্ছে ওবি বা বিও। তাহলে এটা কত হয়? হাফ ইন্টু এসির ভ্যালু তো 4 আগে বের করছি, আর বিওর ভ্যালু এখানে আমরা দেখলাম কত 2। তাহলে এখন ক্যালকুলেশন করলে কত আসে? এই হাফ আর 2 কাটাকাটি গেলে 4, প্লাস এখানে হাফ আর 2 কাটাকাটি গেলে 4, টোটাল হচ্ছে 8। অর্থাৎ আমাদের এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল কত 8, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। আমরা তাহলে পরের ম্যাথে যাই। প্রবলেম 6, in the figure the horizontal and vertical lines divide the square ABCD into 16 equal squares as shown. What is the area of the shaded region? অর্থাৎ এখানে এবিসিডি যে স্কোয়ারটি আছে, এই স্কোয়ারটি টোটাল 16টা ইকুয়াল ভাগে বিভক্ত। এখন আমাদের এখানে যে শেডেড রিজনটা আছে, এই শেডেড রিজনটার ক্ষেত্রফল বের করতে হবে। এখন এখানে দেখুন এই এডি কিন্তু 4টা ভাগে বিভক্ত, আবার দেখুন ডিসি এটাও কিন্তু 4টা ভাগে বিভক্ত। অর্থাৎ এখানে কিন্তু টোটাল 16টা ভাগ আছে। এর মানে কি? এর মানে হচ্ছে প্রত্যেকটা ভাগের মান হচ্ছে 1, প্রত্যেকটা ভাগের মান কত 1 করে। তাহলে ডিসি এইভাবে মোট কয়টা ভাগ? 4টা, সুতরাং 4। আবার এডি কয়টা ভাগ? 4টা ভাগ, সুতরাং এখানে প্রত্যেকটা ভাগের মান কত হবে? 1 করে হবে। এখন আমাদের যে অংশটির ক্ষেত্রফল বের করতে হবে, যে শেডেড রিজন, এটার আমরা একটু নামকরণ করে নিই। ধরুন এটা দিলাম হচ্ছে ই,
এটা হচ্ছে এফ, এই বিন্দুটা হচ্ছে পি, আর এই বিন্দুটা হচ্ছে কিউ। তাহলে আমাদের কিসের ক্ষেত্রফল বের করতে হবে? আমাদের পি ই কিউ এফ, এই যে চতুর্ভুজটা, এটার ক্ষেত্রফল বের করতে হবে। অর্থাৎ আমাদের শেডেড রিজন, শেডেড রিজন, এই শেডেড রিজনটা কি? আমাদের একটা চতুর্ভুজ, সেই চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। এই চতুর্ভুজটা কি? পি ই কিউ এফ। এখন আমরা পি এফ কিউ ই এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা কিভাবে বের করব? আমরা এই এফ ই যোগ করে দেব। এখন এই এফ ই যোগ করে দিলে দেখুন এই চতুর্ভুজটা দুইটা ত্রিভুজে ভাগ হয়েছে। উপরের ত্রিভুজ কোনটা? এফ পি ই, এটা হচ্ছে উপরের ত্রিভুজটা। আর নিচে কোন ত্রিভুজে ভাগ হয়েছে? নিচের ত্রিভুজটা হচ্ছে এফ, এরপর হচ্ছে এখানে কিউ, আর এখানে হচ্ছে ই। এখন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করে দিলে আমাদের এই যে শেডেড রিজনের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। অর্থাৎ শেডেড রিজনের ক্ষেত্রফলটা কি হবে? ত্রিভুজ এফ পি ই এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ নিচের যেটা অর্থাৎ এফ কিউ ই এর ক্ষেত্রফল। এখন এফ পি ই এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি, ভূমি কত? এফ ই, এফ ই ইন্টু উচ্চতা, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এটা, তো এটাকে আমি ধরলাম পিও, তাহলে এটা হচ্ছে উচ্চতা পিও, প্লাস দ্বিতীয় যে ত্রিভুজটা অর্থাৎ এফ কিউ ই, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি এফ ই ইন্টু উচ্চতা কি হবে? উচ্চতা হবে এই কিউ থেকে এই রেখার উপরে যেটা লম্ব, তাহলে আমি কিউ থেকে এই রেখার উপরে লম্ব আঁকলাম। ধরুন এটাকে আমি নাম দিলাম হচ্ছে কিউ এম। অর্থাৎ আমাদের উচ্চতা এখানে কি হবে? উচ্চতা হবে হচ্ছে কিউ এম। এখন আমরা ক্যালকুলেশন করলে কি পাই? হাফ ইন্টু এফ ই, এফ ই মানে কত? 1 2 3 4, 4 ঘর। তার মানে আমাদের এফ এর ভ্যালু কত আসলো? এফ এর ভ্যালু আসলো হচ্ছে 4 ইন্টু পিও, পিও, পিও মানে কয় ঘর? পিও মানে কিন্তু দেখুন এখানে পিও হচ্ছে কত ঘর হবে? এ বি ই এফ, এটা কিন্তু একটি আয়তক্ষেত্র। এটা যদি একটি আয়তক্ষেত্র হয় তাহলে এই আর বিএফ এই দুইটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। এখন এই কর্ণদ্বয়ের যে ছেদবিন্দু আয়তক্ষেত্রের ওটা কি করে? আয়তক্ষেত্রের কর্ণগুলোকে সমান দুই ভাগে ভাগ করে। অর্থাৎ এই পি থেকে ইয়ে যা হবে, পি থেকে এ তা হবে, পি থেকে বি তা হবে এবং পি থেকে এফ ও তা হবে। সুতরাং পিও যা হবে এর এই উপরের যে অংশটা, এই অংশটার ধরুন আমি নাম দিলাম হচ্ছে ও নট, তাহলে ও নটের ভ্যালুও কি হবে? সেম হবে। এখন এই ও থেকে ও নট এই টোটালটার ভ্যালু কত? 1, তাহলে পি থেকে ও এর ভ্যালু কত হবে? হাফ। আবার একইভাবে পি থেকে ও নট এর ভ্যালু কত হবে? হাফ হবে। সুতরাং আমাদের পি এর ভ্যালু কত হবে? হাফ হবে। অর্থাৎ আমাদের উপরের ত্রিভুজটির উচ্চতা কত হবে? হাফ হবে। এখন আমাদের নিচের ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? হাফ ইন্টু এফ ই, এফ ই মানে কত? এফ ই মানে 4, আমরা অলরেডি বের করছি, ইন্টু কিউ এম। এখন এই কিউ এম এর ভ্যালু কি হবে দেখুন? কিউ থেকে এম, কিউ থেকে এম পর্যন্ত মোট কয় ঘর? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, অর্থাৎ কিউ থেকে এম পর্যন্ত মোট 3 ঘর। সো কিউ এম এর ভ্যালু কত হবে? 3 হবে। এখানে আরেকটা কথা একটু বলে নেই, এই কিউ থেকে এম অর্থাৎ এই রেখাটাকে কিন্তু ডট ডট দেওয়া নেই, এজন্য অনেকের কাছে কনফিউশন মনে হতে পারে। তো কনফিউশন মনে হলে আপনি একটা কাজ করে নিতে পারেন। ধরুন এই ও রেখাটাকে এভাবে বর্ধিত করে এখানে আপনি কিউ বার দিতে পারেন। তাহলে ও থেকে কিউ বার মানে কত? 1 ঘর, 2 ঘর, 3 ঘর মানে 3। তাহলে ও থেকে কিউ বারের মান যা হবে অবশ্যই এম থেকে কিউ এর মানও কি হবে? তা হবে। সেটা কত? 3। অর্থাৎ আমাদের কিউ এম এটার ভ্যালু কত? 3। অর্থাৎ আমাদের নিচের ত্রিভুজের উচ্চতা কত? 3। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাই? এই 2 আর 4 কাটাকাটি গেলে 2 আর এই 2 কাটাকাটি গেলে টোটাল 1 থাকে, প্লাস এখানে যদি 2 আর 4 কাটাকাটি যায় তাহলে 2, তাহলে 3 দুগুণ 6, তাহলে 6 আর 1 কত হলো? 7। অর্থাৎ আমাদের এখানে যে শেডেড যে রিজনটা আছে, অর্থাৎ আমাদের এখানে এফ পি ই কিউ যে চতুর্ভুজ, এটার ক্ষেত্রফল কত? 7। সুতরাং আমাদের অপশন ই হবে কারেক্ট অ্যান্সার। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। আমরা তাহলে পরের ম্যাথে যাই। প্রবলেম 7, a certain square is to be drawn on a coordinate plane. One of the vertex must be on the origin and the square is to have an area of 100. If all coordinates of the vertex must be integers, how many different ways can this square be drawn? অর্থাৎ এখানে একটি স্কোয়ার বা বর্গের কথা বলা হয়েছে, যে বর্গের একটি শীর্ষবিন্দু কোথায়? অরিজিনে অর্থাৎ মূল বিন্দুতে, এবং বলা হয়েছে এই স্কোয়ারের ক্ষেত্রফল কত? 100। এখন আমাদের বের করতে বলছে যে এই যে অরিজিন, এই অরিজিনের নিকটবর্তী আরেকটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা কয়ভাবে বের করতে পারি। অর্থাৎ এই স্কোয়ারের অরিজিনে যে শীর্ষবিন্দুটা আছে
ওই শীর্ষবিন্দুটার সবথেকে কাছে যে শীর্ষবিন্দুটা হতে পারে সেটা কয়ভাবে হতে পারে সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ আমরা কতভাবে এই স্কোয়ারটা আঁকতে পারবো সেটা আমাদের বের করতে হবে। যেখানে আরেকটি শর্ত দেওয়া আছে কি, যে সবগুলা ভার্টেক্স কিসে হবে, ইন্টিজারে। অর্থাৎ আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিতে পারবো, কোনো দশমিক সংখ্যা নিতে পারবো না। এখন কোনো একটি স্কোয়ার বা বর্গের ক্ষেত্রে আমরা কি জানি, কোনো একটি স্কোয়ার বা বর্গের একটা শীর্ষবিন্দু যদি 0 0 হয় এবং নিকটবর্তী আরেকটা শীর্ষবিন্দু যদি a, b হয়, তাহলে ওই স্কোয়ারটার ক্ষেত্রফল কি হয়, ওই স্কোয়ারটার ক্ষেত্রফল হয় হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এরকম আমাদের একটা সূত্র ছিল। বিষয়টা বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটা চিত্র আঁকতেছি। এখানে আমি কোঅর্ডিনেট সিস্টেম আঁকতেছি না, অর্থাৎ x অক্ষ y অক্ষ, তাহলে আরো জটিল হয়ে যাবে। ধরুন এই বিন্দুটা হচ্ছে আমাদের 0 0। এখন ধরলাম হচ্ছে এই বিন্দুর নিকটবর্তী একটা বিন্দু হচ্ছে a, b। এই বিন্দুটা হতে পারে অথবা এই বিন্দুটাও হতে পারে a, b। এখন যদি তাই হয় তাহলে এই স্কোয়ারটার ক্ষেত্রফল কত হবে, এই স্কোয়ারটার ক্ষেত্রফল হবে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আমাদের এই স্কোয়ারটার ক্ষেত্রফল কত দেওয়া আছে, 100 দেওয়া আছে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 100 লিখতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 100 কয়ভাবে হতে পারে সেটা আমাদের বের করতে হবে, সেটাই আমাদের অ্যান্সার হবে। এবং এখানে একটা শর্ত আছে কি, যে a b উভয়ের ভ্যালু অবশ্যই কি ইন্টিজারে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হতে পারে, কিন্তু কোনো দশমিক আসবে না। এখন আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 100 এটা বানানোর জন্য আমরা একাধিক কোঅর্ডিনেট সিস্টেম নিতে পারি। কেমন, ধরুন a এর ভ্যালু -10 আর b এর ভ্যালু ধরলাম 0। তাহলে এই ক্ষেত্রে কিন্তু -10 এর স্কোয়ার মানে কত, 100, আর 0 এর স্কোয়ার মানে 0। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 100 হয়। অর্থাৎ আমাদের a b এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক কত হতে পারে, -10, 0 হতে পারে। আবার আমরা a b বিন্দুর স্থানাঙ্ক কত ধরতে পারি, -10, 0 যেমন ধরতে পারি, তেমনি +10, 0 ধরতে পারি। আবার আমি y অক্ষের মান 0 না ধরে যদি x অক্ষের মান 0 ধরি, তখন 0, -10 হতে পারে। আবার 0, +10ও কিন্তু হতে পারে। আবার আমরা a এর মান -8 আর b এর মান 6 ধরতে পারি, কেননা -8 এর স্কোয়ার মানে কত, 64, আর 6 এর স্কোয়ার মানে 36। তার মানে 64 আর 36 মিলে 100 হয়। আবার আমি যদি এই চিহ্ন চেঞ্জ করি, তাহলে 8, -6ও ধরতে পারি। আবার a বিন্দুর মান 6, b বিন্দুর মান -8 এটাও কিন্তু ধরতে পারি। আবার চিহ্ন যদি চেঞ্জ করি, তাহলে a বিন্দুর মান -6 আর b বিন্দুর মান 8ও ধরতে পারি। আবার আমি নেগেটিভ না ধরে দুইটা যদি পজিটিভ ধরি, সেক্ষেত্রে 8, 6ও হতে পারে a b এর মান, অথবা 6, 8ও হতে পারে a b এর মান। আবার আমি দুইটা পজিটিভ না নিয়ে যদি দুইটাই নেগেটিভ নিই, তখনও কিন্তু হতে পারে, যেমন -8, -6, আবার -6, -8। অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 100 এই সত্যটা আমরা এই 12 ভাবে পূরণ করতে পারি। এখানে টোটাল কতটি উপায় হলো, 12টি উপায়। এই টোটাল 12 ভাবে পূরণ করতে পারি। এর বাইরে কিন্তু অন্য কোনো উপায়ে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 100 নিতে পারি না। নিতে গেলে সেক্ষেত্রে অবশ্যই a আর b ইন্টিজার থাকবে না। আমাদের a আর b উভয়কে ইন্টিজার রেখে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ইকুয়াল টু 100 আমরা এই 12 ভাবে নিতে পারি। অর্থাৎ আমাদের এখানে সব শর্ত পূরণ করে এই স্কোয়ারটি আমরা কতভাবে আঁকতে পারি, এই স্কোয়ারটি আমরা 12 ভাবে আঁকতে পারি। সুতরাং আমাদের অপশন ই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। আমরা তাহলে পরের ম্যাথে যাই। প্রবলেম 8, all the lines in the rectangular coordinate system shown in the figure are either horizontal or vertical with respect to x axis. What is the area of the figure ABCDEFGH? অর্থাৎ এই চিত্রে যতগুলা রেখা আছে, এই রেখাগুলা x অক্ষের সমান্তরাল হবে আর নয়তো y অক্ষের সমান্তরাল হবে। এখন এইখানে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে ABCDEFGH, এই ক্ষেত্রটার ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে হবে। এখন ABCDEFGH এর ক্ষেত্রফল বের করার সুবিধার্থে এটাকে আমরা কয়েকটি আয়তক্ষেত্রে বিভক্ত করে নিই। কিভাবে করব, এই বি বিন্দু থেকে যদি আমরা লম্ব আঁকি, তাহলে বি বিন্দু থেকে লম্ব আঁকলাম এখানে। আবার আমরা এই এইচ থেকে যদি লম্ব আঁকি, অর্থাৎ এক্স অক্ষের দিকে, তাহলে এটা এরকম হয়। তাহলে এখানে আমাদের তিনটা আয়তক্ষেত্র তৈরি হলো। প্রথমটা কি, এ বি, আর এখানে ধরুন আমি নামকরণ করলাম হচ্ছে পি। এ বি পিএইচ একটা আয়তক্ষেত্র, আরেকটা কি সি ডি, আর এই বিন্দুটার নামকরণ করলাম ধরুন আমি কিউ। তাহলে সি ডি কিউ পি এটি আরেকটি আয়তক্ষেত্র। আরেকটি কোনটা, আরেকটি হচ্ছে জি এফ ই কিউ। এই তিনটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে আমরা যোগ করে দিলেই ABCDEFGH এর ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ABCDEFGH এটার ক্ষেত্রফল কত, এটার ক্ষেত্রফল
এটার ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে এ বি পি এইচ, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বা এই আয়তটার ক্ষেত্রফল প্লাস সি ডি কিউ পি এই আয়তটার ক্ষেত্রফল প্লাস জি কিউ ই এফ এই আয়তটার ক্ষেত্রফল। অর্থাৎ এই তিনটা আয়তের ক্ষেত্রফল যোগ করলে আমরা এবিসিডি ই এফ জি এইচ এর ক্ষেত্রফলটা পাবো। এখন আমরা এই ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করার আগে পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করে নিই, কেননা আমাদের পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক এটা কাজে লাগবে ক্ষেত্রফল বের করার সময়। এখন পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে দেখুন, পি বিন্দুর এক্স এর মান কি হবে, পি বিন্দুর এক্স এর মান যা হবে সি বিন্দুর এক্স এর মানও তা হবে, বি বিন্দুর এক্স এর মানও তা হবে, এবং সেটা কত, সেটা হচ্ছে 4। অর্থাৎ পি বিন্দুর এক্স এর মান কত হবে 4। আবার পি বিন্দুর ওয়াই এর মান কি হবে, পি বিন্দুর ওয়াই এর মান হবে হচ্ছে এইচ বিন্দুর ওয়াই এর মান যা হবে এবং কিউ বিন্দুর ওয়াই এর মান যা হবে তার সমান। অর্থাৎ এইচ বিন্দুর ওয়াই এর মান কত এখানে 3, সুতরাং পি বিন্দুর ওয়াই এর মানও 3 হবে এবং আমাদের এখানে কিউ বিন্দুর ওয়াই এর মানও কত হবে, অবশ্যই 3 হবে। এখন আমাদের কিউ বিন্দুর এক্স এর মান কি হবে, কিউ বিন্দুর এক্স এর মান যা হবে ডি বিন্দুর এক্স এর মানও তা হবে, ই বিন্দুর এক্স এর মানও তা হবে, এবং সেটা কত, সেটা হচ্ছে 7। এখন আমরা এই আয়তক্ষেত্র তিনটার ক্ষেত্রফল বের করব। প্রথমে কি এ বি পি এইচ, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য হচ্ছে এইচ পি, দৈর্ঘ্য হচ্ছে কি এইচ পি ইন্টু প্রস্থ কি, প্রস্থ হচ্ছে আমাদের এ এইচ, অথবা এটাকে আমরা বিপিও লিখতে পারি, এ এইচ অথবা বিপি লিখতে পারি, প্লাস আমাদের সিডি কিউপি, সিডি কিউপি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন সিডি কিউপি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য হচ্ছে এখানে পি কিউ, তাহলে দৈর্ঘ্য কি হবে পি কিউ ইন্টু উচ্চতা, উচ্চতা কি হবে, উচ্চতা হবে হচ্ছে সিপি, অথবা এটাকে আমরা কি লিখতে পারি ডি কিউ, কারণ সিপি আর ডি কিউ তো সমান, তাহলে আমি এখানে ডি কিউ লিখলাম, প্লাস এখন জি কিউ ই এফ, জি কিউ ই এফ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য হবে হচ্ছে জি কিউ, দৈর্ঘ্য হবে কি, দৈর্ঘ্য হবে হচ্ছে জি কিউ, আর প্রস্থ কি হবে, প্রস্থকে আমরা কিউ ইও ধরতে পারি, আবার প্রস্থকে আমরা কি জি এফ ও ধরতে পারি। এখন প্রস্থকে আমরা এখান থেকে জি এফ লিখলাম। এখন পরবর্তী ক্যালকুলেশন করার আগে এখানে একটা কথা বলে নিই, সেটি হচ্ছে আমরা এখানে যে প্রস্থকে বিপি ধরলাম, আমরা প্রস্থকে এখানে বিপি না ধরে এখানে এইচ ধরতে পারতাম, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এর মান অজানা ছিল, সো এই ক্ষেত্রে আমাদের এইচ এর মান বের করতে কিন্তু কষ্ট হতো। আবার আমরা এখানে কিন্তু প্রস্থকে ডি কিউ ধরছিলাম, এখন প্রস্থকে আমরা ডি কিউ না ধরে আমরা প্রস্থকে কিন্তু সিপিও ধরতে পারতাম, তো সিপি ধরলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বি এর মানটা অজানা ছিল, তো এখানেও কিন্তু আমাদের সিপি এর মান বের করতে অসুবিধা হতো। আবার এখানে প্রস্থ আমরা জিএফ ধরছি, প্রস্থকে আমরা জিএফ না ধরে কিন্তু কিউই ধরতে পারতাম, তো কিউই ধরলে এই ক্ষেত্রেও কিন্তু সি এর মান অজানা, সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি কিউই না ধরে জিএফ ধরছি। সো এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, যেটার মান দেয়া আছে অর্থাৎ আমরা যেটার মান বের করতে পারবো ক্যালকুলেশন করে ওইগুলাই এখানে ধরা হয়েছে। এখন যদি আমরা মানগুলা বের করি তাহলে কিভাবে বের করব, এইচপি, এখন এইচপি এর মান কি হবে দেখুন, এখানে এক্স এর মান কত আছে 2, আবার এখানে এক্স এর মান কত আছে 4, তাহলে এইচ থেকে পি পর্যন্ত, এইচ থেকে পি পর্যন্ত এক্স এর মানের পরিবর্তন হয়েছে কত 2 থেকে 4, অর্থাৎ এইচপি এর মান কত 4 - 2 অর্থাৎ 2 ইন্টু বিপি, বিপি, এখন আমি যখন বিপি এর মান বের করব তখন দেখুন এটা কিন্তু y অক্ষ বরাবর, এইচপি তো x অক্ষ বরাবর ছিল এইজন্য আমরা x এর মানের পার্থক্য বের করছি, আর বিপি তো y অক্ষ বরাবর সুতরাং আমরা y এর মানের পার্থক্য বের করব। তো বি বিন্দুর y এর মান কত, বি বিন্দুর y এর মান হচ্ছে 7 আর পি বিন্দুর y এর মান কত 3, তাহলে 7 থেকে 3 এর যে পার্থক্য অর্থাৎ 4, এটা হচ্ছে আমাদের বিপি এর মান, প্লাস পিকিউ। এখন পিকিউ কিভাবে আছে, পিকিউ x অক্ষ বরাবর আছে, সুতরাং এখানে x অক্ষ বরাবর যে দুইটা মানের পার্থক্য সেটা হবে হচ্ছে পিকিউ এর মান। এখন পি বিন্দুর x এর মান কত, পি বিন্দুর x এর মান হচ্ছে 4 আর কিউ বিন্দুর x এর মান কত 7, সুতরাং এই 7 আর 4 এদের পার্থক্য হবে কি পিকিউ এর মান অর্থাৎ 3 ইন্টু ডিকিউ, ডিকিউ, ডিকিউ কি এটা হচ্ছে y অক্ষ বরাবর, তাহলে ডিকিউ এই দুইটা বিন্দুর y এর পার্থক্য হবে কি ডিকিউ এর মান, তাহলে ডিকিউ এর মান কি হবে ডি বিন্দুর y অর্থাৎ 5 আর কিউ বিন্দুর y অর্থাৎ 3, এই দুইটার পার্থক্য অর্থাৎ 5 - 3 অর্থাৎ 2, এটাই হবে কি ডিকিউ এর মান, প্লাস জিকিউ, জিকিউ মানে কি, জিকিউ মানে হচ্ছে x অক্ষের মান, মানে x অক্ষের পার্থক্য, তাহলে এখান থেকে জিকিউ এর মান কি হবে, জি বিন্দুর x এর মান অর্থাৎ 6 আর কিউ বিন্দুর x এর মান কত 7, এই দুইটার পার্থক্য অর্থাৎ 7 - 6 অর্থাৎ 1। চিত্র দেখে যে কতই মনে হোক না কেন ক্যালকুলেশন করে আমাদের যেটা আসবে সেটাই হবে। এরপরে হচ্ছে জিএফ,
জিএফ এটা কি? এটা হচ্ছে y অক্ষ বরাবর, সুতরাং এই দুইটা বিন্দুর y অক্ষের মানের পার্থক্যই হবে হচ্ছে জিএফ এর মান। তাহলে জিএফ এর মানকে আমরা কি লিখতে পারি? জি বিন্দুর y এর মান 3 আর এফ বিন্দুর y এর মান 0, তাহলে 3 আর 0 এর পার্থক্য অর্থাৎ কত? 3। তাহলে জিএফ এর মান কত আসলো? 3। তাহলে এখান থেকে আমি কত পাই? 4 দুনো 8 প্লাস 3 দুনো 6 প্লাস 3 একে 3, তাহলে 8 আর 6 14 আর 3 17, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এইচ এই যে ক্ষেত্রটা তৈরি হলো, এই ক্ষেত্রটার টোটাল ক্ষেত্রফল কত? 17। সুতরাং অপশন ই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এই ম্যাথটি দেখতে বেশ জটিল মনে হলেও টেকনিক্যালে আগালে কিন্তু খুব বেশি কঠিন না। কোঅর্ডিনেট জিওমেট্রি টাইপ 10 সংক্রান্ত যতগুলো ম্যাথ নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হলো, এই ম্যাথগুলোর মধ্যে কিন্তু অধিকাংশ ম্যাথের চিত্র ছিল, এবং যে ম্যাথগুলোর চিত্র ছিল এই ম্যাথগুলো দেখতে কঠিন হলেও কিন্তু করার সময় বেশ ইজি ছিল। সুতরাং ম্যাথ দেখেই ভয় পাবেন না, অর্থাৎ চিত্র দেখে ভয় পাবেন না। আশা করি এই টাইপে করানো ম্যাথগুলো বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এখন তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ম্যাথ স্কুলের সাথেই থাকুন।